আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বই চ্যানেলের পক্ষ থেকে। গল্প পাঠে আমি আছি আব্দুল্লাল ফাহাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। আজ থেকে শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত 15টি শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস থেকে একটি। আশা করছি সবগুলো পর্বতেই আপনাদের সমান অনুপ্রেরণা পাব। তাহলে শুরু করছি আমাদের আজকের উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জীবন পাত্র, পর্ব 1। নরেনবাবু লোকটিকে আমার পছন্দ হচ্ছিল না। লোকটা জ্যোতিষবিদ্যা জানুক আর নাই জানুক, তার মধ্যে বেশ একটা নিরীহ ভাব আছে, আর খুব একটা ব্যবসা বুদ্ধি নেই। আমার কোষ্ঠীর ছকটা গত 15 বছর ধরে আমার মুখস্থ আছে। কেউ জ্যোতিষ জানে শুনলেই শর্ট করে কাগজের ছকটা এঁকে সামনে এগিয়ে দিই। বহু লোক আমাকে বহু রকম কথা বলেছে। নিজের ভবিষ্যৎ সম্পর্কে অনেক সময় আমি আশার আলো দেখেছি, কখনো বা নিভে গেছি। দীর্ঘদিন পর আবার জ্যোতিষীর দ্বারস্থ হয়ে আমি সামান্য কিছু উত্তেজনা বোধ করেছিলাম। নরেনবাবু একটু আগে অফিস থেকে ফিরেছেন। গ্রীষ্মকাল শেষ হয়ে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আজকাল। বাইরে এখন মেঘের হাঁক ডাক শোনা যাচ্ছে। ঘরে গুমট, বাতাস থম ধরা। গুরুপ্রসাদ চৌধুরী লেনের ভিতর দিকে গলির ধাঁধার মধ্যে একটা অদ্ভুত আলো বাতাসহীন ঘর। জানলা দরজা সবই আছে, তবু আলো বা বাতাস কিছুই আসে না। একটা হলদে বাল্বের আলো বোধ হয় সারা দিনই জ্বলে। বহু আদিকালের একটা পাখা ঘুরছে ওপরে, তার বিষণ্ণ শব্দ হচ্ছে ঘটাং ঘটাং। দেয়ালে পোতা গজালের সঙ্গে তার দিয়ে বাঁধা কয়েকটা কাঠের তক্তায় বিস্তর পুরনো পঞ্জিকা জমা হয়ে আছে। বেশ কিছু সংস্কৃত আর বাংলা জ্যোতিষের বই, কয়েকখানা ইংরেজি বইও। পুরনো একটা সেক্রেটারিয়েট টেবিলের উপরে অসম্পূর্ণ একটা কোষ্ঠীপত্র পড়ে আছে। দোয়াত দান, কলম, ডট পেন, লাল, নীল আর কালো কালির দোয়াত, চশমার খাপ, কোষ্ঠীর তুলট কাগজ, নোট বই, চিঠি গেঁথে রাখবার কাঠের তলাওয়ালা শিক, তাতে বিস্তর পুরনো চিঠি। এ সবের মধ্যে নরেনবাবু বেশ মানানসই। বয়স 50-এর কাছাকাছি, গোলগাল, খুব একটা হাসেন না, তবে মুখে একটু স্মিত ভাব। আমার কোষ্ঠীর ছকাকা কাগজটা দেখছিলেন বাইফোকাল চশমা দিয়ে। মাথাটা নিচু, টাকের উপর কয়েকটা চুল পাখার হাওয়ায় ঢেউ দিচ্ছে। একটা বছর 8-9-এর ছেলে বুঝেই টেবিল থেকে নরেনবাবুর অজান্তে একটা ডট পেন নিয়ে গিয়েছিল। সেটা ফেরত দিতে এসে শুট করে টেবিলের উপর পেনটা ফেলে দিয়েই দেখি না ভাব করে চলে যাচ্ছিল। নরেনবাবু গম্ভীর মুখটা তুলে বললেন, এই শোনো। ছেলেটা একটু ভয়ে ভয়ে কাছে আসতেই বাঁ হাতটা দিয়ে কষিয়ে একটা চড় দিলেন গালে। বললেন, কতদিন বারণ করেছি, আমার টেবিলে জরুরি সব জিনিস থাকে, হাত দিবি না। হ্যাঁ, কতদিন বারণ করেছি? চড় খেয়ে ছেলেটার বোধহয় মগজ নড়ে গিয়েছিল, কথা বলতে পারল না। ভ্যাবলার মতো কিছুক্ষণ চেয়ে হাত মুঠো করে চোখ রগড়াতে ভিতর দিকের দরজার কেলেকিষ্টি নোংরা পর্দাটা সরিয়ে চলে গেল। নরেনবাবু নির্বিকারভাবে আবার আমার ছক দেখতে লাগলেন। না, খুব নির্বিকারভাবে নয়, মাঝে মাঝে দেখছিলাম তিনি আর চোখে ভিতর বাড়ির দরজাটার দিকে তাকাচ্ছেন। ওদিক থেকে কিছু একটা প্রত্যাশা করেছিলেন বোধহয়। ছেলেকে চড় মারাটা বোধহয় তার ভুলই হয়েছে। ভুল যে হয়েছে সেটা বোঝা গেল কয়েক সেকেন্ড বাদেই। পর্দার ওপাশ থেকে আচমকা এক বিদ্রোহী গলা অত্যন্ত থমথমে স্বরে বলে উঠল, ব্যাপার কি, দাশুকে মেরেছ কেন? গালে গলায় 5 আঙ্গুলের দাগ ফুটে উঠেছে। নরেনবাবুর বাইফোকাল ঝলসে উঠল। গম্ভীর গলায় বললেন, শাসন করার দরকার ছিল, করেছি, তার জন্য জবাবদিহি করতে হবে নাকি? যাও, ভেতরে যাও। শাসন? সংসারের কুটুগাছটি নাড়ো না, ছেলেপুলে কোনটা পড়লো কোনটা কাঁদলো তার হদিস জানো না, শাসনের সময় বাপগিরি। বাইফোকালটা পর্দার দিকেই ফোকাস করে মন দিয়ে কথাগুলো শুনছিলেন নরেনবাবু। আমি বাইরের লোক, তবু আমার সামনেই ঘটনাটা ঘটছে বলেও তিনি খুব একটা সংকোচ বোধ করছেন এমন মনে হলো না। গলা ঝেড়ে নিয়ে বললেন, আমার টেবিলের জিনিস তোমাদের কতদিন হাত দিতে বারণ করেছি? এর একটা কাগজপত্র হারালে কি ক্ষতি হবে তা মুখ্যরা বোঝে না? ফের যদি কখনো হাত দেয় তো হাত ভেঙে দেব। মুরত কত, গায়ে হাত দিয়ে দেখো ফের, ওসব ভণ্ডামির জিনিস নুড়ো জেলে পোড়াবো। হাবাগোবা সব লোক ধরে এনে দিনমান ধরে কুষ্টি না কপাল দেখে ঝুরি ঝুরি বানানো কথা বলে যাচ্ছে। জ্যোতিষে কপসা আসে শুনি?
বেশিরভাগ লোকই তো ছোলা গাছি দেখিয়ে সরে পড়ে। কত করে বলছি মহিন্দির বুড়ো হয়ে দেশে চলে যাচ্ছে, তার কয়লার দোকানটা ধরে নাও, কানুপানু বসে আছে, তারা দেখবে ক্ষণ। তার সংসারের যাতে সুসার হয় তাতে আবার কবে উনি গা করলেন, আছেন কেবল তেজ দেখাতে। বাইফোকালটা খুব হতাশভাবে নেমে পড়ল টেবিলে। নরেনবাবু শুধু বললেন, মেয়ে মানুষ যদি সব বুঝত তাহলে দুনিয়াটা অনেক সুস্থ থাকত। বোকা মেয়ে ছেলে নিয়ে ঘর করার মতো অভিশাপ আর হয় না। যাও, তুমি ভিতরে যাও। আর তুমি বুঝি বুদ্ধির পাইকারি নিয়ে বসে আছো? সংসারে মাসান্তে কটা টাকা ফেলে দিয়ে অমন ফুল ফুল বাবুগিরি করে বেড়াতে পারলেই খুব বুদ্ধি হলো না? বোকা ছেলে মেয়ে, বোকা বলেই তোমার মতো আহাম্মকের ঘর করতে হয়। বুদ্ধিমতী হলে 3 লাথি মেরে সংসার ভেঙে চলে যেত। বাইফোকালটা আরও নত হয়ে পড়ে। নরেনবাবুর এই বিনয় দেখে আমি মুগ্ধ হই। পর্দার ওপাশ থেকে বিদ্রোহী কণ্ঠস্বর সরে গেল। গৃহকর্ম রয়েছে। নরেনবাবু ছক থেকে মাথা তুলে আমাকে বললেন, রবিটা নিচস্থ রয়েছে, মঙ্গলটা পড়ল তৃতীয়, একমাত্র শনিটাই যা স্বক্ষেত্রে পঞ্চমী। বলে একটু চিন্তিত হয়ে পড়লেন। এ সবই আমার জানা কথা। রবি নিচস্থ, শনি পঞ্চমে। নরেনবাবু বললেন, কেতুটাই ডোবাচ্ছে, বাঁদিকের ঘরে পড়ল কিনা। বাঁদিকে কেতু ভালো নয়। আমি হতাশ বোধ করতে থাকি। উনি মাথা নেড়ে বললেন, কার্তিক মাসে জন্ম হলে বড় মুশকিল। আমারও তাই। রবিটা নিচে পড়ে থাকলে কি করে হবে? কিছু হবে না। কিছু হবে না? নরেনবাবু গম্ভীর মুখে বললেন, এখনই সব বলা যাবে না, আগে নবাংশটা দেখি, সময় লাগবে। আপনি বরং ও হপ্তায় আসুন, ততদিনে করে রাখব। তবে বিদেশ যাত্রার একটা যোগ আছে, নবাংশটা না করলে বোঝা যাবে না। পাঁচুবাবু আপনার কে হন? খুব দূর সম্পর্কের দাদা। নরেনবাবু গম্ভীর গলায় বললেন, অনেককাল দেখি না পাঁচুবাবুকে, আগে খুব আসতেন। উনি আমার প্রথম দিককার ক্লায়েন্ট। উনি আপনার কথা বলেছিলেন, বলতে গেলে উনিই পাঠিয়েছেন আমাকে। নরেনবাবু মাথা নেড়ে বলেন, বরাবর উনি লোক ধরে নিয়ে আসতেন আমার কাছে। ওর ধারণা ছিল আমি খুব বড় জ্যোতিষী হব। জ্যোতিষের যে ধৈর্য স্থৈর্য দরকার আর হিসেবের মাথা, সেসব আমার ছিল। কিন্তু নিজের কোষ্ঠী বিচার করে দেখেছিলাম আমার দাম্পত্য জীবনটা ভালো হবে না, হলেও না। পুরুষ মানুষের বউ যদি ঠিক না হয় তো তার সব ভণ্ডুল হয়ে যায়। এই যে রাস্তায় ঘাটে অতি সাধারণ সব মানুষকে দেখেন, তাদের মধ্যে অনেকের ছক বিচার করলে দেখবেন অনেকেরই বড় বড় সব মানুষ হওয়ার কথা। কেউ নেতা, কেউ বৈজ্ঞানিক, কেউ সাহিত্যিক। বেশিরভাগেরই হয় না কেবল ওই বউয়ের জন্যই। বউ বড় সাংঘাতিক জিনিস। পাঁচুবাবুরও খুব আশা ছিল আমার উপর, ওই সংসারের জন্যই হলো না। তা পাঁচুবাবু আজকাল আর আসেন না কেন? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বলি, তার আর ভবিষ্যৎ কিছু নেই, হাসপাতালে পড়ে আছেন, মৃত্যুশয্যা। নরেনবাবু বাইফোকাল খুলে রেখে চোখ দুটো ধুতির খুঁটে মুছলেন। আবার বাইফোকাল পরে নিয়ে বললেন, বয়সও হলো, 70-75 তো হবেই। তা হবে। কোন হাসপাতালে? কবিরাজি হাসপাতাল, শ্যামবাজারে। নরেনবাবু গম্ভীর হয়ে বললেন, চিনি। আমি বলি, যাবেন নাকি একদিন দেখতে? খুব খুশি হবেন তাহলে। ওর তো কেউ নেই, চেনার লোক কেউ গেলে খুব খুশি হন। নরেনবাবু উদাস হয়ে বলেন, আমার সময় কোথায়? বলে একটু চুপ করে থাকেন উনি। তারপর টেবিলের উপর সেই অসম্পূর্ণ কোষ্ঠীপত্রটা পেতে ঝুঁকে পড়ে বলেন, গিয়েই বা হবে কি? মরুণে মানুষকে দেখতে আমার ভালো লাগে না, মন খারাপ হয়। অনেককাল দেখিনি। ওকে খামোকা এখন দেখে মন খারাপ করার মানে হয় না। তার যে চোখের আড়ালে যা হয় হোক, সেই ভালো। হয়েছে কি? আমি কাজ ঝাঁকিয়ে বললাম, বুড়ো বয়সে নানা রোগ। ভীষণ খেতে ভালোবাসতেন, সেই থেকে ডায়াবেটিস হয়েছিল। এখন শোনা যাচ্ছে ক্যান্সারও দেখা দিয়েছে। বাঁচবেন না, তবে এখনও বেশ হাসি খুশি আছেন। নরেনবাবু এই প্রথম একটু হাসলেন। পাঁচুবাবু বরাবরই সদানন্দ পুরুষ ছিলেন। ভাগ্যবান। মরাটা নিয়েই আমি ভাবি, কবে কোথায় খাবি খেতে খেতে মরব। পাঁচুবাবুর মতো আমি তো আর সদানন্দ পুরুষ নই। একবার এই গুরুপ্রসাদ চৌধুরী লেন থেকে আমাকে হাঁটিয়ে নিয়ে গেলেন শোভাবাজার অবধি নিখুতি খাওয়াবেন বলে। অমন নিখুতি নাকি কোথাও হয় না। চাচার হোটেলে বহুবার মাংস খাইয়েছেন। নানান শখ শৌখিনতা ছিল তার, যা দেখে বোঝা যেত
ভিতরটা সবসময় রসের ডগমগ। প্রায়ই বলতেন ৮০ বছর বয়সের পর ধর্মকর্মে মন দেব। খুব বাঁচার ইচ্ছে ছিল, আবার মরতেও খুব পরোয়া ছিল না। প্রায় কেওড়াতলা নিমতলা সব ঘুরে বেড়াতেন। কত সাধুসঙ্গ করেছেন, সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে টাকা খরচ করতেন। সেই পাঁচুবাবু মৃত্যুশয্যায়। এ কি ভাবা যায়? পাঁচুদার কথায় আমিও দুঃখিত হয়ে পড়ি। বলতে কি, কলকাতা শহরটা পাঁচুদাই আমাকে চিনিয়েছিলেন। সদানন্দ মানুষ, সংসারে কারো পরোয়া ছিল না। রাইটার্স বিল্ডিংয়ের ল্যান্ড রেভিনিউতে ভালো চাকরি করতেন। তার যৌবনে এবং প্রৌঢ়ত্বে বাজার ছিল সস্তা গন্ডা। পয়সার তার ছড়াছড়ি যেত। মনে পড়ল, গতকালও পাঁচুদা একটা তেলমুড়ি খাওয়ার বায়না করেছিলেন। সেটা যে খাওয়া বারণ তা নয়, তার স্টেজে কিছুই বারণ নয়। আর যা খুশি খেতে পারেন। ডাক্তাররা অবস্থা বুঝে সব বারণ তুলে দেয়, কিন্তু পাঁচুদার তেলমুড়ি খাওয়ার পয়সা নেই এখন আর। নরেনবাবু ফের বাইফোকালটা খুলে চোখ মুছে বললেন, নবাংশটা করে রাখবো ক্ষণ। কিন্তু আমি বলি কি, আপনি বরং এখন থেকেই বিদেশ যাওয়ার চেষ্টা করুন। এক ঝলক বিচার করে যা দেখেছি হয়ে যাবে। একটু শিউরে উঠে বলি, বলছেন? বলছি। একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে আসি। বস্তুত সদ্য জীবনের 10-10টা বছর নষ্ট করে আমি এই সেদিন সুইজারল্যান্ড থেকে ফিরেছি। কিন্তু সে কথা নরেনবাবুকে বলার কোনো মানে হয় না। বিদেশ যাওয়াটাই যাদের জীবনের চরম লক্ষ্য, আমি তাদের দলে নই। খুব অল্প বয়সেই আমার জ্ঞানচক্ষু ফুটেছিল। ভিখিরির ছেলে অল্প বয়সেই নিজের রক্ষণাবেক্ষণ করতে শেখে, কারণ তাকে কেউ রক্ষণাবেক্ষণ করে না। লক্ষ্য করে দেখেছি, শীতে বর্ষায় কাঙাল গরিবের শিশু জল নিয়ে খেলা করে, ধুলোবালিতে গড়ায়, যা খুশি খায়, অসম্ভব নিষ্ঠুরতায় মারপিট করে। সেসবের প্রতিশোধ শক্তি ওদের মধ্যে আপনা থেকেই তৈরি হয়ে যায়। নিদারুণ অভাব ওদের চারপাশের রুক্ষতাকে প্রেমহীন ভালোবাসাহীনভাবে গ্রহণ করতে শিখিয়ে দেয়। অল্প বয়সেই তারা তাদের পরিবেশ সম্পর্কে বিজ্ঞ হয়ে ওঠে। ধুলো খেলা করতে করতে উঠে গিয়ে ভিক্ষের হাত পাতে, বিয়েবাড়ির ফুটপাতে রাস্তার কুকুর তাড়িয়ে খাবার খুঁটে আনে। দুধের শিশু মাকে ছেড়ে সারাদিন একা পড়ে থাকে, কাঁদে না। ওই তাদের খেলা ও জীবন। মা বাবা মরলে ছেলে মেয়ের শোক, বা কদাচিৎ সন্তান মারা গেলে মায়ের শোক দীর্ঘস্থায়ী হয় না। অকারণ মায়া তাদের জীবনকে ভারাক্রান্ত করে না কখনো। ভিখিরিদের সম্বন্ধে এত কথা বললাম, তার মানে এই যে আমাদের জীবনযাপন আমাদের দৃষ্টিভঙ্গিকে তৈরি করে দেয়। শৈশবে আমার চেতনা হওয়ার পর থেকেই আমি স্বাভাবিকভাবেই জানতে পেরেছিলাম যে খিদে পেলেই খাবার এসে হাজির হয় না। এও জানতাম ছোটোখাটো ব্যথা বেদনা খিদে বা মারধরে কাঁদতে নেই, কান্না বৃথা, কেউ সেই কান্না ভোলাতে আসে না। এও জানতাম আমার বাবার থাপ্পড়ের জোর খুব বেশি। মার নিষ্পৃহতা ছিল পাহাড়ের মতো অটল। 1947-এর দেশ বিভাগের পরই ঢাকা থেকে উদ্বাস্তু হয়ে আসা আমাদের পরিবারে জনসংখ্যা খুব কম ছিল না। ওই অত লোকের মধ্যে থেকে থেকে আমাদের আত্মসচেতনতাও অনেক কমে গিয়েছিল। রানাঘাটের কাছে এক ক্যাম্পে তখন থাকি। অনেক উদ্ভ্রান্ত লোক চারিদিকে, খাওয়া পড়ার কোনো ঠিক নেই। মৎসবের মতো দুবেলা কারা যেন খিচুড়ি খাওয়াতে আসে। খাওয়া বলতে ওইটুকুই। সারাদিন বহুবার খিদে পেত, খিদে মরে যেত। প্রথমে কাঁদতাম খুব, কিন্তু কাঁদতে কাঁদতে বুঝতে পারলাম কান্নার মূল্য দেওয়ার কেউ নেই। বাবার এক বুড়ি ছিল দলে, খুনখুনে বুড়ি। সেই ঠাকুমা মাঝে মাঝে কাছে ডেকে পিঠে হাত বুলিয়ে দিতেন, কাপা কাপা স্বরে কিছু বলতে চেষ্টা করতেন। তার চোখের কোল ছিল ফোলা, চোখ ঘোলাটে। চোখের দোষেই সবসময় অশ্রুপাত করতেন, সেটা কান্না ছিল না। সেই ঠাকুমা ছাড়া আর কেউ বড় একটা পাত্তা দিত না। দরমার বেড়া দেওয়া দমবন্ধ সেই ঘরে আমরা অবশ্য বেশিক্ষণ থাকতামও না। অনেক আমাদের বয়সী ছেলে মেয়ে জুটেছিলাম সেইখানে। ক্রমে খিদে ভুলে খেলায় মেতে থাকতে শিখেছিলাম। মার্বেল নেই, লাট্টু নেই, ঘুড়ি লাটাই জোটে না। তবু কত রকম তুচ্ছাতি তুচ্ছ খেলা আমরা তৈরি করে নিতাম। মাটির চাড়া ছুঁড়ে সিগারেটের খালি প্যাকেট জিতে নেওয়ার খেলা, দাঁড়িয়া বাঁধা, দড়ি পাকিয়ে বল তৈরি করে তাই দিয়ে ফুটবল। দেশের বাড়িতে আমরা নাকি 3 বার ভাত খেতাম। তাছাড়া সারাদিন ধরে মুড়ি মুরগি, আমটা জামটা তো ছিলই। সেই সব ভুলতে শিশুদের দেরি হয় না। আমরা খুব চট করে রুক্ষতাকে টের পেয়ে তা গ্রহণ করতে শিখেছিলাম। রানাঘাটে আমরা অবশ্য খুব বেশি দিন থাকিনি।
সেখান থেকে হাবড়া, ব্যান্ডেল, গোসাবা হয়ে আমরা অবশেষে কলকাতায় আসি। বাবা পূর্ববঙ্গে জমির আয় থেকে সংসার নির্বাহ করতেন। খুব বেশি লেখাপড়া বা বৃত্তিগত শিক্ষা তার ছিল না। চাকরি বাকরি পাওয়ার প্রশ্ন ছিল না। উদ্যোগের অভাব, আত্মবিশ্বাসহীনতা এবং উদ্বেগে তিনি আরও অপদার্থ হয়ে যাচ্ছিলেন। সহ উদ্বাস্তুদের সঙ্গে সারা দিন কাজকর্মের চেষ্টায় ঘুরে বেড়াতেন আর বাড়ি ফিরে কেবলই ফিসফাস করে পরামর্শ করতেন সকলের সঙ্গে। পরামর্শের শেষ ছিল না, কার্যকর কিছুই হতো না। আমরা কাছাকাছি বয়সের 4 ভাই আর 3 বোন মিলে 7 জন। বাবা, মা, ঠাকুমা, এক কাকা কাকিমা আর তাদের 3 ছেলে মেয়ে, আবার এক ছোট কাকা। এই বিশাল পরিবার বিনা টিকিটে ট্রেনে, হাঁটা পথে কিংবা যেমন তেমনভাবে এখানে সেখানে ঘুরে ঘুরে হয়রান। কলকাতায় আমরা দমদমের কাছে এক খোলা মাঠে জড়ো হয়েছিলাম। ভবিষ্যৎ অনিশ্চিত। বাবা কাকাদের মধ্যে খুব ভালোবাসা ছিল। ছাড়াছাড়ি হওয়ার কথা কেউ ভাবেনি, কিন্তু বোঝা গিয়েছিল ওইভাবে যৌথ পরিবার রক্ষার চেষ্টা করলে আরও মুশকিলে পড়তে হবে। মেজো কাকা তার পরিবার নিয়ে একদিন ভিন্ন হয়ে গেলেন। শোনা গেল আদি সপ্তগ্রামে তার এক খুড়শ্বশুরের জমিজমা আর কলা বাগান আছে। তদুপরি তিনি একটিমাত্র সন্তানকে হারিয়ে খুব নিঃসঙ্গ হয়ে পড়েছেন। কাকাকে তিনি জমি বাগান তদারকির কাজ দিয়েছেন। কাকা সপরিবারে চলে গেলে পরিবারের লোকের চাপ কিছু কমল। যেখানে যাই সেখানে আমাদের বয়সে কাঙাল ছেলেপুলে জুটে যায়। আমরা খুব খেলি। বলতে কি, সেই সময় একটা বড়সড় ছেলে আমাদের ভিক্ষে চাইতে শিখিয়েছিল। ক্যাম্প থেকে অনেক দূরে চলে গিয়ে আমরা বড় রাস্তায়, বাজারে এবং রেল স্টেশনে বহুবার ভিক্ষে করেছি। তবে কারো বাড়িতে গিয়ে ভিক্ষে চাইতে লজ্জা করত। আমরা বড় জোর পথ চলতি মানুষের কাছে হাত পেতে বলতে পারতাম, 2 পয়সা দেবেন? পয়সা পেলে কুপথ্য কিনে খেতাম, ছোটোখাটো চুরি করতাম কখনো সখনো। লাউটা, মূলোটা, ঘটি কি বাটি পেলে বেচে দিতাম। রেলের কামরায় উঠে খুঁজতাম যাত্রীদের ফেলে যাওয়া জিনিস। আমাদের বকে যাওয়ার ব্যাপারটা মা বাবা কদাচিৎ লক্ষ্য করেছেন। মা 2 কোলের মেয়েকে সামলাতে ব্যস্ত, বাবা অভাবে পাগল। ছোট কাকা সদ্য কৈশোর উত্তীর্ণ হয়ে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় বিষণ্ণ। তিনি মানুষটা ছিলেন বড় ভালো, বুদ্ধিমান এবং মেধাবী। নীরবে তিনি তার সঙ্গে আনা কিছু পুরনো পড়ার বই বারবার পড়তেন। তার তাড়া খেয়ে আমরা 4 ভাই কিছু কিছু লেখাপড়া শিখেছিলাম। লেখাপড়া আমার খুব ভালো লাগতো না। অক্ষর চেনা, রিডিং পড়া, যোগ বিয়োগ ইত্যাদির মধ্যে আমি কিছু নতুন রকম খেলার রহস্য টের পেয়েছিলাম। ছোট কাকার বিষণ্ণতার গভীরতা আমরা টের পাইনি। যখন পেলাম তখন সেই আত্মহননকারীর দেহটি এক শীতের ভোরে দমদম জংশনের কাছে রেল লাইনে দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল। ছোট কাকার মৃত্যুর পর আমাদের পরিবারের জনসংখ্যা কমল। আরও কমল যখন আমার বড় 2 ভাই পরপর টাইফয়েড আর উদরিতে মারা যায়। এইসব মৃত্যু খুবই শোকাবহ বটে, কিন্তু তবু বলি, স্বাভাবিক নিশ্চিন্ত জীবনে এরকম শোক যতখানি ধাক্কা দিতে পারত ততটা হয়নি। ক্যাম্পে মৃত্যু দেখে আমরা অভ্যস্ত। শুধু সেই খুনখুনে বুড়ি ঠাকুমা চোখের দোষেই হোক আর শোকেই হোক অবিরল অশ্রুপাত করে বিলাপ করতেন। মা বাবা অচিরে সামলে উঠলেন, শোকের সময় কই। শুনতে পেলাম বাবা কন্ট্রোলের কাপড়ের একটা ব্যবসা পেয়েছেন। সেটা ভালো না খারাপ এসব বিচার তখন মাথায় আসে না। একটা কিছু পাওয়া গেছে, একমাত্র সংবাদ। কয়েকদিনের মধ্যেই হঠাৎ আমাদের বাড়িতে বেশ কয়েক পদ রান্না হয়। একটু নতুন জামা কাপড়ের মুখ দেখি। বাবা একটা হাতঘড়ি পর্যন্ত কিনে ফেললেন। অতি লোভে বোধ হয় তাঁতি নষ্ট হলো। সে ব্যবসা বাবার চেয়ে বিচক্ষণতর লোকেরা হাতিয়ে নেয়। একটা রেশনের দোকানে বাবা কিছুকাল চাকরি করলেন, অভিজ্ঞতা বাড়ছিল। এরপরই বাবা এক বড় উকিলের মুহুরি হলেন। তার পরের পর্যায়ে বাবা স্বাধীনভাবে শিয়ালদা কোর্টে বসে কোর্ট ফি পেতে লাগলেন। দলিল তৈরি, রেজিস্ট্রেশন ইত্যাদির দালালি করে তার জীবনের চূড়ান্ত সার্থকতায় পৌঁছে গেলেন। অর্থাৎ আমরা অত্যন্ত দিন দরিদ্রের মতো খুবই সামান্য খাওয়া পড়ার মধ্যে একরকমের নিশ্চয়তা পেয়ে গেলাম। সেই বুড়ি ঠাকুমার অনুল্লেখ্য মৃত্যু ছাড়া আর তেমন অঘটন কিছু ঘটেনি। আমি ছোট কাকার কাছে শেখা সামান্য লেখাপড়ার ব্যাপারটি ভুলিনি। তিনি মারা গেলে তার বইগুলো আমার দখলে আসে। সেগুলো নিয়েই আমার অনেক সময় কাটত। বাবা কোর্টের কাজ পাওয়ার পর প্রায় 10 বছর বয়সে আমি দমদমের একটা ওঝা স্কুলে ভর্তি হতে চাই। সেই স্কুলে যে চায় তাকেই ভর্তি করা হয়, যে ক্লাসে যার খুশি।
নাম কাওয়াস্তে একটা ভর্তির পরীক্ষা নেওয়া হয় মাত্র। আমি যেতেই তারা জিজ্ঞেস করেন আমি কোন ক্লাসে ভর্তি হতে চাই। আমি বললাম 6-এ। তারা কয়েকটা ট্রান্সলেশন জিজ্ঞেস করলে আমি চটপট বলে দিই। একজন মাস্টারমশাই বললেন, বাহ, ভ্যারি ইন্টেলিজেন্ট। আমি ভর্তি হয়ে গেলাম। পরের পরীক্ষা থেকে আমি প্রথম স্থান অধিকার করতে থাকি। স্কুলটা যথার্থ খারাপ বলেই আমার মতো মাঝারি ছাত্রের পক্ষে ফার্স্ট হওয়া কঠিন ছিল না, কিন্তু তাতে একটা সুবিধা হয়েছিল, এভাবে আমার আত্মবিশ্বাস বেড়ে যেতে থাকে। প্রায় দিনই টিফিনের পর স্কুল ছুটি হয়ে যেত। ক্লাস প্রায় ফাঁকা পড়ে থাকতো মাস্টারমশাইয়ের অভাবে। পড়ানো ছিল খুবই দায়সারা গোছের, আমি তাই বাড়িতে পড়তাম। দমদমের কাছে আমাদের কলোনির পরিবেশ ছিল খুবই খারাপ। চুরি, গুন্ডামি, মারপিট, জবরদখল, চরিত্রহীনতা, অশ্লীল ঝগড়া, এসব ছিল আমাদের জলভাত। এই পরিবেশ সহ্য করতে পারতেন না আমার ছোট কাকা। তাছাড়া জীবনের হতাশার দিকটাও তার সহ্য হয়নি, তাই তাকে মরতে হয়েছিল। আশ্চর্য এই, তার মৃত্যুর পর থেকেই তাকে আমার বড় বেশি মনে পড়তে থাকে, এবং আমার জীবনে তিনিই সবচেয়ে স্থায়ী প্রভাব ফেলেছিলেন। সেই উদ্বাস্তু পল্লীর সবচেয়ে অশ্লীল গালিগালাজ আমার একসময় ঠোঁটস্থ ছিল। বখামির চূড়ান্ত একসময় আমি করেছি, কিন্তু ক্রমে আমার এই পল্লীর কুশ্রিতা থেকে মানসিক মুক্তি ঘটে। আমি আমার আর 3 ভাই বোনকেও প্রাণপণে এই অসুস্থ পরিবেশ থেকে আড়াল করতে চেষ্টা করতাম। বাবাকে বলতাম, চলুন আমরা অন্য কোথাও বাসা করি। বাবা খুব বিরক্ত হয়ে বলতেন, তোমার বুদ্ধি লোপ পেয়েছে পড়ালেখা করে, আর কিছুদিনের মধ্যে জমির স্বত্ব আমরা পেয়ে যাব, মাগনা জায়গা ছেড়ে আহামক ছাড়া কেউ যেতে চায়? আমি বাবার মতো করে বুঝতে শিখিনি। জমির জন্য তো মানুষ নয়, মানুষের জন্যই জমি। সেই মানুষই যদি হাতছাড়া হয়ে যায়, মানুষকে যদি নীতিহীনতায় পশুত্বে নেমে যেতে হয়, তো জমিটুকু আমাদের কতটুকু অস্তিত্বের আশ্রয় হতে পারে? অবশ্য বাবা একটা যুক্তিসিদ্ধ কথাও বলতেন, দেখো, পরিবেশ থেকে পালানোর চেষ্টা করো না, সর্বত্র পরিবেশ একই রকম। যদি পারো, সাধ্য থাকে তো পরিবেশকে শুদ্ধ করে নাও। আমি তখন ছেলে মানুষ, আদর্শের কথা ভিতরে সাঁ করে ঢুকে তীরের মতো গেঁথে যেত, আর থরথরানি থাকতো অনেকক্ষণ। বুঝতাম সত্যিই কোথায় যাব। বেলঘরিয়া থেকে গড়িয়া পর্যন্ত সর্বত্র ঘুরে এর চেয়ে ভালো বা সুস্থ পরিবেশ খুব একটা নজরে আসেনি তো। আমাদের কলোনিতে 2-4 জন ভালো লোক ছিলেন ঠিকই, তারা 10-এর ভালো করতেন, উপকার করে বেড়াতেন, ঝগড়া কাজিয়া মেটাতেন। তা সত্ত্বেও বলতে পারি, তারা আমাদের মধ্যে এমন কিছু সঞ্চার করতে পারেননি যার দ্বারা আমরা উদ্বুদ্ধ হই, সংবর্ধিত হই। এই বাড়ির মেয়ে পালিয়ে যায়, ও বাড়ির ছেলে কালোবাজারি করে, অমুকের বউ পরপুরুষের সঙ্গ করে, এই ছিল আমাদের নিত্যকার ঘটনা। প্রচণ্ড অভাবের চাপে মানুষ কত কি করে। এইসব মরিয়া ও নৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়া মানুষের কাছে ধরবার ছোবার মতো কোনো বাস্তব আদর্শ কেউ দিতে পারেনি। ভালো কথা সবাই বলছে, দেশ জুড়ে বক্তৃতার অভাব নেই, কিন্তু কেউ জানে না কোন পথে, কোন আদর্শে মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব। তার উপর নানা বিরুদ্ধ মতেরও জন্ম হচ্ছে রোজ। সেই মতামতের ঝড়ে আমরা আরও উদ্ভ্রান্ত। কোন দিকে গেলে ঠিক হয় তার বুঝতে পারি না, তবু দল বেঁধে বক্তৃতা শুনতে চাই। এর বক্তৃতাতেও হাততালি দিই, ওর বক্তৃতাতেও হাততালি দিই। কে কেমন বলল সেটি নিয়ে মাথা ঘামাই। এদিকে দরমার বেড়া বা চালের টিন পাল্টাতে আমাদের জেরবার হয়ে যায়। পুজোর জামা কাপড়ের জন্য বাবাকে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়তে দেখি। পুজো উপলক্ষে জামা কাপড় কেনা হয় বটে, কিন্তু বছরে ওই একবারই আমাদের যা কিছু কেনা হয়, সেটা না হলে লজ্জা নিবারণের সমস্যা। আমরা এসব নিয়ে ব্যস্ত। এর চেয়ে দূরের বস্তু, অর্থাৎ পুরো দেশ কিংবা মানুষের ভবিষ্যৎ, এসব আমাদের ভাববার সময় নেই। প্রথম বিভাগে স্কুল ফাইনাল পাশ করা গেল। আমাদের পরিবারে এ নিয়ে খুব একটা হইচই করার অবস্থা আমাদের নয়। বাতাসার লুট দেওয়া হলো মাত্র। বাবা কিছু বেসামাল রইলেন কয়েকদিন। তার সেজো ছেলে মানুষ হচ্ছে, এরকম একটা বিশ্বাস তার হয়ে থাকবে। তখন তিনি প্রায় ছোট কাকার সঙ্গে তুলনা করে বলতেন, প্রভাসটা ঠিক ছানুর মতো হয়েছে, ছানুও বেঁচে থাকলে আজ কত বড় মানুষ হতো। এই তুলনায় কেন জানি না আমি অত্যন্ত আহ্লাদ বোধ করতাম। কৈশোরোত্তীর্ণ ছোট কাকা কবে মরে গেছেন, তবু আমার ভিতর ওই মানুষটি এক বিগ্রহের মতো স্থির হয়ে থাকে। ওই সৎ, নিরীহ, মেধাবী মানুষটিকে ভালোবাসা আমার শেষ হয়নি। আমার হতভাগ্য পরিবেশে যত মানুষ দেখেছি,
তার মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে কোমল। চোখ বুঝলেই দেখতে পাই একটা জীর্ণ হলুদ চাদরে খালি গা ঢেকে খোপড়ির মধ্যে জানালার ফুটোর ধারে এক মনে গণিতের বই খুলে বসে আছেন। মেয়েদের দিকে তাকাতেন না, খিদের কথা বলতেন না, কখনো কোনো অসুবিধে বা অভাবের অভিযোগ ছিল না। অল্প কথা বলতেন, কখনো কখনো আমাদের পড়ানোর পর গল্প শোনাতেন কিংবা চুপ করে আমাদের নিয়ে বসে থাকতেন। শুনতে এইটুকু, কিন্তু আমাদের জীবনে কোনো মানুষই তার মতো অত অল্প আচরণের ভিতর দিয়ে অত শেখাতে পারেনি। বিএসসি পর্যন্ত পাশ করতে আমার খুব কষ্ট হয়নি। ফিজিক্সে অনার্স নিয়েছিলাম। পরীক্ষার আগে সেটা ছেড়ে দিতে হয়, তার কারণ আমরা ভাই বোনেরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের চাহিদা বাড়ছে, বাবার রোজগার বাড়ছে না। ফলে আমাকে বেশ কয়েকটা টিউশনি নিতে হয়। অপুষ্টির ফলে আমার শরীর ভালো ছিল না, চোখের দোষে মাথা ধরত, লো প্রেশার ছিল। বেশি রাত জেগে পড়াশোনা করতে গিয়ে স্নায়ুর দোষেই বুঝি খুব খিটখিটে আর অধৈর্য হয়ে পড়েছিলাম। মাসান্তে আমার রোজগারের টাকা তখন সংসারের পক্ষে অপরিহার্য। কম বয়সে এসব দায়িত্ব নিয়ে বেশ বুড়িয়ে গেছি অল্প বয়সে। সে এক রাহুগ্রস্ত যৌবন। ছোট ভাইটা বড় হতেই বুঝলাম তার লেখাপড়ার মাথা নেই। বন্ধুটারও প্রায় একই দশা। টেনে টুনে স্কুল ফাইনালটাও যদি পাশ করানো যায়, এই ভরসা আমি ছোট ভাইটার পিছনে খুব খাটতাম। সে বখাটে ছেলে ছিল না, আমাকে ভয়ও পেত, কিন্তু তার মাথা পড়াশোনা নিতে পারত না। অবোধ শিশুর মতো সে চেয়ে থাকতো আমার দিকে। মাঝে মাঝে প্রচণ্ড মারতাম তাকে। মনে হতো এই নির্বোধের ভরণ পোষণ করাই বুঝে হবে আমার একমাত্র কাজ সারা জীবন। তাই ওর রাগ ও বিরক্তি। মন ভালো থাকতো না। আইএসসির রেজাল্ট খারাপ ছিল না আমার। ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন টেস্টের লিস্টে নাম উঠেছিল, কিন্তু সেই ব্যয় সাপেক্ষ পড়াশোনার অবস্থা নেই বলে পড়িনি। বিএসসির অনার্সটাই ছিল আশা ভরসা, কিন্তু ফাইনালের আগে বুঝতে পারলাম হবে না। আমার মনোসংযোগ নেই, ধৈর্য নেই, শরীরেও সয় না। অনার্স ছেড়ে বিষয়চিত্তে পরীক্ষা দিয়ে দেদার নম্বর পেয়ে ডিস্টিংশনে পাশ করলাম। এমএসসি পড়া হলো না। একটা চাকরি পেয়ে গেলাম WBCS পরীক্ষা দিয়ে। তুমুল আনন্দিত হলো আমার পরিবার। ইঞ্জিনিয়ারিং পড়া হয়নি, ফিজিক্সের অনার্সটাও হলো না। জীবনের অনেক বড় সার্থকতা আমার হাতের নাগাল দিয়ে পালিয়ে গেছে। সেই তুলনায় সরকারি চাকরিটুকু আমাকে কি আর দিতে পারে? তাই তখন আমার উচ্চাকাঙ্ক্ষা বড় বেশি প্রবল হয়ে উঠেছে। নিজের পরিবারের প্রতি এক প্রচণ্ড আক্রোশও তখন থেকে জন্ম নেয়। এরা আমাকে এদের দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়ে আটকে রেখেছে। আমাকে বড় হতে দিচ্ছে না, আমার অন্তর্নিহিত গুণগুলির বিকাশ ঘটতে দিচ্ছে না। এই নির্মম আক্রোশ থেকেই তলায় তলায় আমি গোপনে বিদেশে যাওয়ার চেষ্টা করতে থাকি। জানতাম আমি চলে গেলে এদের সাংঘাতিক বিপদ ঘটবে। সরকারি চাকরির নিশ্চিত আয় এদের আশ্রয় দেবে না। তবু আমার উচ্চাকাঙ্ক্ষা আমাকে বড় বেশি নিষ্ঠুর করে তুলেছিল। জার্মানিতে প্রথমে একটি চাকরি পেয়ে যাই। তারা যেতে লিখল। গোপনে পাসপোর্ট করলাম, ভিসার আবেদন জমা দিলাম। বাড়ির কেউ জানল না। কিছু টাকা জমানো ছিল 2 বছর চাকরির। সেই টাকা দিয়ে জাহাজের টিকিট কেটে বাড়িতে খবর দিলাম। এক নিস্তব্ধতা নেমে এলো বাড়িতে। সকলেই এক অবিশ্বাসের চোখে চেয়ে দেখেছিল আমাকে। তারা যতদূর সাফল্যের কথা ভাবতে পারে, আমি তো তত দূর সফলতা অর্জন করেছি। কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে অফিসারের সরকারি চাকরি করি। গ্যাজেটের নাম ওঠে। আমার জন্য সচ্ছল পরিবার থেকে পাত্রের খবর আসছে। মা বাবা উদ্যোগ করছেন। এর মধ্যে কি? তারা আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি এত দূর হৃদয়হীন হতে পারি তাদের ধারণা ছিল না। অবশ্য কেউ কোনো জোরালো আপত্তি তুলল না। আমি অবশ্য তাদের বোঝালাম আমার এবং সকলের ভবিষ্যতের জন্য এটা দরকার। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, মাথায় হাত দিয়ে বসে রইলেন। মা তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলেন। বোনেরাও খুশি হয়নি, কেবল ভাইটা খুশি হয়েছিল। দাদা না থাকলে তাকে আর ওরকম প্রচণ্ড মারধর বকুনি সহ্য করতে হবে না। জার্মানিতে চলে গিয়েছিলাম 10 বছর আগে। তারা আমাকে শ্রমিকের চাকরি করাতো। বহু কষ্টে, অনেক চেষ্টায় আমি গেলাম আমেরিকায়। মোটামুটি ভালো খেতাম, পড়তাম, মাঝারি চাকরি জুটেছিল। কিন্তু আমার উচ্চাকাঙ্ক্ষা, তার কি হবে? কেবল ভালো খাওয়া পড়ার জন্য তো আমি এত দূর আসিনি। কিছু একটা শিখে জেনে যেতে হবে যা আমাকে অনেক উঁচুতে তুলে দেবে। অত্যন্ত দ্রুত বেগসম্পন্ন পাশ্চাত্য জীবনের সঙ্গে তাল রেখে চলতে গিয়েই আমার সময় ফুরিয়ে যেত। উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণ হলো না। কম্প্রেসর মেশিন সম্পর্কে শিখবার জন্য অবশেষে আমি চলে আসি সুইজারল্যান্ডে।
বেল শহরে দীর্ঘকাল লেগে থাকলাম একটা কারখানায়। বেতনের প্রচণ্ড অসাম্য। জার্মান ইটালিয়ান শ্রমিকেরা বেশি অঙ্কের পে প্যাকেট পায়, আমরা অনেক কম। তবু প্রচণ্ড পরিশ্রম করতাম। কিন্তু অত বড় কম্প্রেসর তৈরির কারখানার কাজ আমি একা শিখব কী করে? আমার মৌলিক কারিগরি বিদ্যা নেই, পরিকল্পিতভাবে আমি আসিও নি। কেবল ভসভসে আবেগ সম্বল করে এসে চাকরিতে ঢুকেছি। বুঝেছি কেবল চাকরি সার হলো। এই হতাশা কাটাতে আমি এক জার্মান মেয়েকে 2 বছর বাদে বিয়ে করি, আর 1.5 বছর বাদে সে ছেড়ে চলে যায়। আর ততদিনে 10-10টা বছর পার হয়ে গেল। খবর পেয়েছি মা বাবা এখনও কোনো ক্রমে বেঁচে আছে। ভাই রেলের পোর্টার, বোনেরা যে যার রাস্তা দেখেছে। হতাশার ভরে আমি একদিন ফেরবার প্লেনে চাপলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটি প্রেমের উপন্যাসের প্রথম পর্ব। গল্পটির নাম ছিল জীবন পাত্র। গল্পটি প্রথমে যারা আপনারা শুনবেন একটু অসঙ্গতি মনে হতে পারে, কারণ পরবর্তী যেই পর্বটি আমি পাঠ করব সেখানে দুজন মানুষের মধ্যে কথোপকথন হবে। একজন হচ্ছে অলকা এবং আরেকজন হচ্ছে প্রভাস রঞ্জন। সো প্রথম পর্বটি শোনার পরে দ্বিতীয় পর্বটি যখন শুনবেন তখন একটু হয়তো অসঙ্গতিপূর্ণ মনে হতে পারে, মনে হচ্ছে যে ভুল। তো ব্যাপারটা আসলে সেরকম না। আপনাদের অবগতির জন্যই আসলে দ্বিতীয় পর্বটি শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।